হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 3 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সাতবাহনের ইতিহাসের রচনার প্রধান উপাদান কী কী ছিল সেটা নিয়ে আমরা আজকে জানবো। সেটা ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করো, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের দেওয়া দুটি অপশন নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে, যেখানে প্রথমে রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় ছিল সেটা শুরু করা যাক, যেটা রয়েছে সাতবাহন বংশ। এক নজরে আমরা দেখব যে স্বাধীন এবং সার্বভৌমত্ব শক্তির মধ্যে বলা হয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে যখন বৈদেশিক আক্রমণ শুরু হয় তখন দক্ষিণাত্য এবং মধ্য ভারতে সাতবাহনেরা একটি স্বাধীন সার্বভৌমত্ব শক্তি হিসেবে আবির্ভূত হন। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। এই সুবিশাল সাম্রাজ্যের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাস পুনর্গঠনের জন্য ঐতিহাসিকদের বিভিন্ন উপাদান উপর নির্ভর করতে হয়। অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণী এই সাতবাহন যে রাজবংশ ছিল তার সাম্রাজ্যকে বিস্তার করেন এবং উচ্চ জায়গায় নিয়ে যান। এই যে রাজবংশের ইতিহাস সম্পর্কে জানতে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিক সম্পর্কে জানতে আমাদের বিভিন্ন ধরনের যে নিদর্শনের উপরে গুরুত্ব নির্ভর হতে হয়। যেখানে প্রথমে আমরা জানবো যে ইতিহাসের রচনার প্রধান 3টি উপাদান কী কী ছিল। সাহিত্যিক উপাদান রয়েছে, শিলালিপি বা লেখমালা রয়েছে এবং প্রত্নতত্ত্ব বা মুদ্রা রয়েছে। এখানে প্রথমে সাহিত্যিক উপাদানের মধ্যে বলা হয়েছে সমসাময়িক সেই সময়কার বিভিন্ন গ্রন্থ, পুরাণ এবং বিদেশি পর্যটকদের বিবরণ সেকালের সমাজ এবং রাজনীতি জানতে সাহায্য করে। এছাড়া শিলালিপি এবং লেখমালার মধ্যে পাথর বা তাম্রপটে খোদিত রাজার আদেশ বা প্রশস্তিমূলক রচনা, যা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেই সময়কার ইতিহাস জানতে সাহায্য করে। প্রত্নতত্ত্ব এবং মুদ্রার মধ্যে বলা হয়েছে রাজাদের নাম কথিত মুদ্রা বা প্রাচীন স্তূপ ও ভাস্কর্য, যা তৎকালীন অর্থনীতি এবং শিল্পকলার পরিচয় দেয়। অর্থাৎ সেই সময়কার ইতিহাস জানতে আমাদেরকে সাহিত্যিক উপাদান যেভাবে সাহায্য করে, একইভাবে শিলালিপি ও লেখমালা আমাদের সাহায্য করে। এছাড়া প্রত্নতত্ত্ব ও মুদ্রাও আমাদের সাতবাহন সাম্রাজ্যের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সাহিত্যিক উপাদান বা পুরাণ বা গ্রন্থ। পুরাণের মধ্যে প্রথমে রয়েছে মৎস্য পুরাণ বা বায়ুপুরাণ থেকে সাতবাহন রাজাদের দীর্ঘ বংশতালিকা বা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া বৃহৎ কথা অর্থাৎ গুণার্য রচিত প্রকৃত ভাষায় গ্রন্থ যে বৃহৎ কথা সেকালের সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতির বিভিন্ন চমৎকার বিবরণ আমাদের কাছে তুলে ধরে। এছাড়া বিদেশি বিবরণের মধ্যে টলেমির ভূগোল বা জিওগ্রাফি থেকে সাতবাহন যুগের বন্দর এবং রোমান সাম্রাজ্যের সাথে তাদের যে লাভজনক বাণিজ্য হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এখানে আমরা দেখলাম পুরাণের মধ্যে মৎস্য পুরাণ এবং বায়ুপুরাণের মধ্যে কী বর্ণনা রয়েছে। এছাড়া বৃহৎ কথা যে গুণার্যর যে রচিত গ্রন্থটি রয়েছে সেখান থেকে আমরা সাতবাহন বংশের বিভিন্ন বর্ণনা জানতে পারি। এছাড়া বিদেশি বিবরণ যেমন টলেমির জিওগ্রাফির মধ্যে থেকে সেই সময়কার বাণিজ্যিক এবং বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে পারি। পরবর্তীতে আমরা দেখব যে প্রধান শিলালিপি বা নাসিক প্রস্থি বা নানেঘাট। যেখানে নাসিক প্রশস্তির মধ্যে গৌতমীপুত্র সাতকর্ণীর মৃত্যুর পর তার মাতা গৌতমী বলশ্রী প্রকৃত এই যে গ্রন্থটি প্রশস্তিটি রচনা করেন। এই লিপি থেকে গৌতমীপুত্রের বিভিন্ন যে সামরিক বিজয়, সাম্রাজ্যের বিস্তার, সাতবাহনের যে গৌরবময় পুনরুদ্ধারের বিস্তারিত বিবরণ আমরা এই নাসিক প্রশস্তি থেকে জানতে পারি। এছাড়া নানেঘাট লিপি অর্থাৎ নানাঘাট লিপির মধ্যে থেকে প্রথম সাতকর্ণীর পত্নী রানী নায়নিকা বা নাগনিকা এই লিপি উৎকীর্ণ করেন। এটি থেকে প্রথম সাতকর্ণীর রাজত্বকাল, তার সামরিক সাফল্য, অশ্বমেধ ও রাজসুর যজ্ঞের অনুষ্ঠান ও মুদ্রার ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। প্রথমে দেখলাম নাসিক প্রশস্তি অর্থাৎ যে গৌতমী বলশ্রী তার পুত্রের বীরত্ব সম্পর্কে রচনা করেন। এছাড়া প্রথম সাতকর্ণী যে পত্নী ছিলেন নাগনিকা, তিনি প্রথম যে সাতকর্ণীর বিভিন্ন যে সাম্রাজ্যের বিবরণ, তার সময়কালের বিবরণ তিনি এই নানেঘাট লিপির মধ্যে বর্ণনা করেছেন। এর পরবর্তীতে আমরা দেখব অন্যান্য গুরুত্বপূর্ণ যে লিপি রয়েছে, যেমন শত্রুপক্ষের লিপি থেকেও ইতিহাস সেই সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। যেখানে সাতবাহনদের নিজস্ব লিপি যেমন কার্লে, কানহেরি, অমরাবতী লিপি, এছাড়াও সামরিক শত্রু রাজাদের লিপি থেকেও গুরুত্বপূর্ণ তথ্য মেলে। যেমন এখানে রয়েছে বিদেশি শক শাসক নহপানের সময় নাসিক লিপি এবং রুদ্র দামনের যে জুনাগড় শিলালেখ 150 খ্রিস্টাব্দ সাতবাহন ও শকদের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের ঐতিহাসিক বিবরণ বর্ণনা করে। অর্থাৎ সাতবাহনদের নিজস্ব যে লিপি ছিল এগুলি বাদ দিয়েও বিভিন্ন যে তাদের শত্রু ছিল তাদের দ্বন্দ্বের মধ্যে দিয়ে, তাদের যে শত্রুদের বিভিন্ন লিপির মধ্যে দিয়েও সাতবাহন সাম্রাজ্যের বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি।
এটাই আমার আজকে আলোচনার বিষয় ছিল সাতবাহনদের ইতিহাস জানতে যে লিপিগুলি সাহায্য করে এটা নিয়ে। আশা করি তোমাদেরকে ভিডিওটি হেল্পফুল লাগবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করে, যেটা হচ্ছে তোমরা যদি তোমাদের বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বই আমাদের থেকে নিতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই নম্বরগুলিতে যোগাযোগ করে বইগুলি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।